প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক রাজনীতি নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি রয়েছেন। সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু রয়েছেন আমাদের সাথে। অ্যাডভোকেট দুলু, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রথমবারের মতো আপনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং আমন্ত্রণ জানানোর সুযোগ পেয়েছি, এবং আমরা খুবই দুঃখ প্রকাশ করছি যে আমরা আপনাকে আমাদের স্টুডিওতে বা আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারিনি। সেই সময়গুলো নিশ্চয়ই আপনাদের জানা আছে এবং দর্শকরাও নিশ্চয়ই জানেন। আমি মিস্টার দুলু, আপনার কাছ থেকে অনেক কথা জানবার আছে, জিজ্ঞাসা আছে, এবং এর মধ্যে দিয়েই কিন্তু দর্শকের মধ্যে যে আপনার প্রতি যে জুলুম, অন্যায়, অত্যাচার এবং বিশেষ করে বিএনপি বা গত 15 বছর গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সব কিছু কিন্তু আমরা জানবার চেষ্টা করব। প্রথমত অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনার কাছে যদি একটু জানি যে আপনি একটু বলবেন কি যে আপনি আসলে কেমন ছিলেন বিগত 15 বছর? কিরণ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেকবার আমাকে আনতে চেয়েছেন, আসতে বলেছেন। আমি আসলে সত্য বলতে কি সুযোগ আর ব্যস্ততার কারণে হয়তো আসার সুযোগ হয়নি। তারপরেও আওয়ামী লীগের শাসন আমলেও বিভিন্ন সময় আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। কারণ আপনি নিজেও জানেন যে ওই সময়টা কথা বলে স্টুডিও থেকে বাড়ি পর্যন্ত যাব, এই নিরাপত্তাটা ছিল না, যেটা আওয়ামী লীগের শাসন আমলে। কারণ সত্য কথা বলা যেত না, আর সত্য কথা যদি নাই বলতে পারি তাহলে টেলিভিশন বা পত্রিকা বা আপনাদের সামনে এসে লাভটা কি? এই বিভিন্ন কারণে আমাদের অনেক নেতা আছে, যেরকম অনেক নেতাকেই স্টুডিও থেকে বেরোনোর সাথে গেছে, যেরকম হাবিব, এরকম আরও অনেক নেতা আছে যারা স্টুডিও থেকে বের হয়ে গেছে, রাস্তার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করেছে। তো এই যে একটা অবস্থা, আতঙ্ক, ভীতি, এক সন্ত্রাসের একটা জিম্মি হয়েছিল দেশের মানুষ, যার জন্য ইচ্ছা থাকার পরেও আসা হয়নি। আমি আর এটিএন বাংলা আমার অত্যন্ত প্রিয়, কারণ এটিএন বাংলা জন্মলগ্ন থেকে এটিএন বাংলার পরিবারের সাথে আমার ব্যক্তিগতভাবে আমার একটা সম্পর্ক ছিল। আমি বিভিন্ন সময় আমাদের দলের যখন আমরা ক্ষমতায় ছিলাম 2001 থেকে 6 পর্যন্ত, আমাদের নেতা তারেক রহমান সাহেব তখন পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। যে কোনো কর্মসূচি, যে কোনো প্রোগ্রাম, বিশ্ববিদ্যালয়তে জাসাসের প্রোগ্রাম, বৈশাখী মেলার প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামই হতো, হয়তো আমাকে বলতেন যে একটু বলেন। আমি চেয়ারম্যান সাহেব তখন মাহবুব সাহেব এখনও আসছেন বেঁচে, ওনাকে বলতাম দেন, উনি পুরা প্রোগ্রামটাই লাইভ করতেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটিএন বাংলার সাথে আমার একটা নিবিড় গভীর সম্পর্ক বহু থেকে আছে, এখন আছে। এবং সর্বশেষে যে আমার আপনাদের এখানে কাজ করে আমার যে ভাইটা বলল যে 2014 সাল নাটোরের ইতিহাসে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন গিয়েছিল। সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরা শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার প্রোগ্রামটার জন্য সরাসরি লাইভ করতে না পারে, কোনো টেলিভিশন যেন দেখাতে না পারে, সেজন্য সেদিন গ্রিড ফেল করার নাম দিয়ে তারা সারা দেশে 24 ঘন্টা ইলেকট্রিসিটি বন্ধ করেছিল। এবং পরে খোঁজখবর নিয়ে শুনলাম, ইনভেস্টিগেশন করে কিছুই পাইনি। তার মানে যে বেগম খালেদা জিয়ার ওই প্রোগ্রামটা সেদিন একটা ঐতিহাসিক প্রোগ্রাম ছিল নাটোরে 2014 সালের সম্ভবত 4 নভেম্বর। সেই প্রোগ্রামটার জন্য সরাসরি শুধুমাত্র একমাত্র এটিএন বাংলা, আমি এটিএন বাংলাকে কৃতজ্ঞতা জানাই। সরাসরি তারা নিজস্ব মেশিনারিজ দিয়ে, যেহেতু ইলেকট্রিসিটি বন্ধ ছিল, এবং লাইভ দেখিয়েছিল সারা পৃথিবীর মানুষ এটিএন বাংলার মাধ্যমে, সারা দুনিয়ার মানুষ বেগম খালেদা জিয়ার ওই প্রোগ্রামটা, ওই সমাবেশ, ঐতিহাসিক সমাবেশটা দেখার সুযোগ হয়েছে। তো যাই হোক, আমি মনে করি এটিএন বাংলার সাথে আমাদের একটা, আমরা যারা বিএনপি করি, বিএনপির পরিবার, একটা নিবিড় সম্পর্ক ছিল বা আছে। তো আপনি এই যে কথাটা প্রশ্ন করেছেন যে কেমন ছিলেন, আমরা আসলে সবচেয়ে খারাপ সময়, আমি বিশ্বাস করেন যখন আমার 5 তারিখের আগে যে সমস্ত মিটিংয়ে যে বক্তব্যগুলো আমরা দিয়েছি, ওই বক্তব্যর ইয়েগুলো রেকর্ড যখন শুনি এখন ভয় লাগে যে সর্বনাশ, এই বক্তব্য কীভাবে দিয়েছি। কারণ তখন ছিল একটা কি বলবো, মানুষের
আমাদের জীবন আর মৃত্যু আর জেলখানায় কাছাকাছি ছিল। যে কোনো টাইমে আমাকে জেলে যেতে হবে, যে কোনো টাইমে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে 15টা বছর আমরা অতিবাহিত করেছি। আমি ব্যক্তিগতভাবে আপনি জানেন যে আমি নাটোর একটা জেলা শহর, সেই শহরে আমার জন্ম, আমার শৈশব, আমার কৈশোর ওখানে বড় হয়েছি। রাজনীতি হাতে খড়ি ওখানেই শুরু, ছাত্র জীবন থেকেই। তো জীবনের বেশিরভাগ সময় নাটোরে কেটেছে আমার ছাত্র জীবন, শৈশব, কৈশোর। পরবর্তীকালে যখন এমপি হলাম বা সরকারে গেলাম, মন্ত্রী হলাম, হয়তো তারপরে হয়তো ঢাকায় যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে যাওয়া আসার মধ্যে ছিলাম। কিন্তু এই 15 বছরে আমার 144টা মামলা, 144টা মামলা। 144টা মামলা, এর মধ্যে মার্ডার কেসই ছিল 4টা। আচ্ছা। এই 4টার মধ্যে চারটার মধ্যে ধরেন আমাদের বিএনপির কর্মীকে হত্যা করে, আমার দলের কর্মীকে হত্যা করে আমাকে আসামি করেছে। অর্থাৎ মানে আমরা মিছিল করেছি গুলি করে, আমার কর্মীকে, রাকিব রাহের নামে আমাদের কর্মী ছিল, তাকে হত্যা করেছে। হত্যা করে ওই মামলায় মানে আমাকে আসামি করেছে, আমার দলের সমস্ত নেতা কর্মীদেরকে আসামি করেছে। মানে একটা মানে কি বলবো, বড় অবস্থার মধ্যে দেখেছে। মানে একটা আমার দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, এই মানে আমার ভাগ্যে আমার একটা ছেলেকে শেখ হাসিনা আওয়ামী লীগ দিয়েছে। ওকে শুধুমাত্র ওর কাজ ছিল ভোট টোট করা দরকার নেই, তোমরা দুলুকে ডিস্টার্ব করো, বিএনপিকে ডিস্টার্ব করো। এবং বাংলাদেশে একমাত্র জেলা আমাদের, দেখেন রাজশাহী তো একটা ডিভিশনাল হেডকোয়ার্টার, বিএনপি ওখানে প্রোগ্রাম করেছে, কোনোদিন আওয়ামী লীগ ওখানে আক্রমণ করেনি। আমাদের পাশে নওগাঁ, ওখানে বিএনপি কর্মসূচি করেছে কেন্দ্রীয়, কোনোদিন আওয়ামী লীগ হামলা করেনি। আমাদের পাশে পাবনা, বগুড়া, চারিদিকে আমাদের পাশের জেলাগুলো, কোনো জেলায় হয়তো পুলিশ বাধা দিয়েছে বা কোনো সময় পুলিশ গিয়ে সেখানে ঝামেলা করেছে বা গ্রেপ্তার করেছে, কিন্তু নাটোরটা ছিল এক্সেপশনাল। এই 15টা বছরে আমার অসংখ্য নেতা করে, আপনারা জানেন যে আমাদের বড়গ্রামের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু, যাকে একটা উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় প্রোগ্রাম ছিল, সেখানে আমি চিফ গেস্ট হিসেবে থাকবো, প্রকাশ্যে দিবালোকে তাকে নৃশংসভাবে হত্যা করলো। এবং সবচেয়ে কষ্ট কি জানেন, আরে ভাই, যারা হত্যা করলো এটা সারা পৃথিবীর টেলিভিশন আপনারা দেখেছেন, পত্রিকা দেখেছেন, এবং ওখানে পত্রিকার নাম দেওয়া হয়েছে যে অমুকজন লাঠি দিয়ে মারছে, অনেকজন মানে কি বলে চাকু দিয়ে কপাচ্ছে, অমুকজন গুলি করতেছে। পুরো এই দৃশ্যগুলো পত্রিকায় আসছে, টেলিভিশন আসছে। তা আমি বুঝি না যে এই কয়েকটা ছেলে যদি শেখ হাসিনার দলে না থাকতো, শেখ হাসিনার দল কি ধ্বংস হয়ে যেত? সেই ছেলেগুলোকে, সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো সত্য, যারা খুনি, যারা হত্যাকারী, তাদেরকে পরবর্তীকালে তাদেরকে পৌরসভার মেয়র, তাদেরকে উপজেলা চেয়ারম্যান, তাদেরকে আবার এমপি নির্বাচিত করেছে। এই যে মানে মানে দুর্ভাগ্যজনক হতো, মানে সত্য যে একটা মানে কি বলবো, এই একটা বড়গ্রাম একটা উপজেলার কথা বললাম, নাটোর সদর আমার এলাকা সেম। এখানে মনে করেন যে সমস্ত সন্ত্রাসী যারা কখনো কোনোদিন এমপি হবে বা এই ধরনের চেয়ারে যেতে পারবে, এটা আগে কেউ কল্পনা করেনি। শুধুমাত্র শেখ হাসিনাকে এসে বলেছে, যখন আমরা বিএনপিকে দমন করব, আমি দুলুকে আমি নাটোরে ঢুকতে দেবো না, দুলুকে আমি হত্যা করবো, দুলুর লোকজনের উপর আক্রমণ করব, দুলুর কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। শুধু একটা কথার উপর ভিত্তি করে হাসিনা, দেখেন ওই ছেলেটার, যে ছেলেটা নাটোরের, আমি ওর নামটা বলে আমি ওকে আর মানে ইয়ে করতে চাই না, মানে ওকে প্রখ্যাত করতে চাই না। আপনারা সবাই জানেন যে ওই কানাডায় তার বাড়ি, তার নাটোরে সব টেলিভিশন পত্রিকায় সব আওয়ামী লীগেরা প্রচার করেছে। যাই হোক, এই ছেলেটা, তার যোগ্যতাই হচ্ছে এটাই যে তত রকমের অর্থ অবৈধভাবে ইনকাম করে, এর কাজ হচ্ছে বিএনপি যেদিনই কর্মসূচি থাকে, তার কেন্দ্রীয় প্রোগ্রাম হচ্ছে আমাদের বিক্ষোভ বা একটা সমাবেশ বা মানববন্ধন বা অবস্থান ধর্মঘট কর্মসূচি থাকলে সেদিন মানে সারা রাত তার সন্ত্রাসী বাহিনীকে মানে রাত্রে খাওয়া দাওয়া রাখবে, সকালে প্রোগ্রাম হলে রাস্তায় যেখানে যেখানে আমাদের কর্মীরা আসবে সেখানে বাধা দেওয়া হবে, সেখানে আক্রমণ করবে, গুলি করবে। আমার দলের একজন সিনিয়র মুরব্বী, 70 বছর বয়স, শহীদুল ইসলাম বাচ্চু সাহেব, পার্টির উনি সেক্রেটারি ছিলেন, আমি যখন প্রেসিডেন্ট 13 বছর, আমার থেকে তার বয়স বড়, 70। পরে কনভেনার ছিল, কনভেনার থাকা অবস্থা বিএনপি লাস্ট এই ক্ষমতা ছাড়ার 1 মাস আগে কেন্দ্রীয় একটা কর্মসূচি পালন করতে আসছিল,
মানে সে মরে গিয়েছিল, সে পঙ্গু। আমার জেলার বর্তমান কনভেনার রহিম নওয়াজ, ওর কিডনি ট্রান্সফার করেছে। হ্যাঁ, সে অসুস্থ মানুষ, মানে সে কর্মসূচি পালন করার জন্য আমাদের অফিসে আসার জন্য রওনা দিয়েছে সকাল ভোরে, মানে সকালে আক্রমণ হতে পারে ওই জন্য ভোরে ফজরের নামাজ পড়ার জন্য তারা বুঝতে না পারে। ফজরের নামাজের সময় তাকে আটক করছে, মানে রাস্তার মধ্যে মানে তাকে আক্রমণ করেছে, ধরেছে, মারতে মারতে এমন অবস্থা ওরা মনে করছে মরে গেছে, রেখে চলে গেছে। পরে যাই হোক লোকজন উঠে হাসপাতালে নিয়ে গেছে, এখন বেঁচে আছে। ঠিক এরকমভাবে আমার দলের ধরেন রোজার মাস, এই যে গত এই যে মানে হাসিনার পতনের আগের রোজা, জি, আগের রোজার মধ্যে আমার দেওয়ান শাহিন নামে আমাদের দলের যুগ্ম আহ্বায়ক ছিল, একজন মানে ত্যাগী কর্মী, রোজার মাস শেষে কোর্টে হাজিরা দিতে গেছে। আর কোর্টে তো হাজিরা দেওয়া মানে ওটা ওদিন আমাদের সকলের আতঙ্ক থাকতে কোর্টে কখন আক্রমণ করবে ঘেরাও করে। কোর্ট থেকে সে হাজিরাতে ফিরছিল বাসায়, রাস্তার মধ্যে তাকে গুলি করে তারা মনে হচ্ছে মরে গেছে। তা আপনি বলেন রোজার মাসে মানুষ রোজাদার মানুষকে মারতে পারে? সেরকম আমাদের পার্টির সেক্রেটারি সদরের আবুল হোসেন ওই রোজার মাসে, মানে আমি বলতে চাচ্ছি যে ছাত্র দল, যুব দল, বিএনপি যদি বলতে চাই শেষ হবে না, বিশাল লিস্ট। তো মানে আমাকে মারার জন্য আপনি কি বলবো কিরণ ভাই, আমার স্ত্রী, আমার সঙ্গে সে ছিল, সেও আসামি, হ্যাঁ আমার স্ত্রী, হ্যাঁ সেও, আমরা দুজনেই কোর্টে হাজিরা দিয়ে আমরা গাড়ি নিয়ে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। মানে আমাকে মারার জন্য গেছে, গিয়ে আমার না পেয়ে ওই যে শহীদুল ইসলাম বাচ্চু যার কথা বললাম, মানে ওনাকে 3 বার মেরেছে, একবার না, আমাকে না পেয়ে। এটা আমি যেটা বললাম এটা লাস্ট এই ক্ষমতা ছাড়ার আগে এক মাস আগে। এর মধ্যে আমি যখন কোর্টে গিয়েছিলাম, কোর্টে গিয়ে আমাকে না পেয়ে শহীদুল ইসলাম বাচ্চুকে পেয়েছে, তাকে আক্রমণ করেছে। মানে অর্থাৎ মানে কি বলবো যে একটা, মানে আমি এই বিভীষিকাময় এই দৃশ্যগুলো যখন ভাবি আর চিন্তা করি তখন আমি নিজেও আমার আতঙ্কে ঘুমটা ভেঙে যায়। মানে কারণ আমার কথা হচ্ছে ভাই, ঢাকা তো প্রোগ্রাম হয়েছে, সারা দেশেই হয়েছে, তো প্রোগ্রাম তো আর আমরা তো ধরেন আমরা ওখানে প্রোগ্রাম করছি বা করলাম বা ওখানে হরতাল করলাম বা মিছিল করলাম, এটা হাসিনার পতন হবে কি হবে না এটা তো আপনি নিজেও জানেন। তো কর্মসূচি করতে দিতে বাধা দেওয়ার তো কোনো, কারণ হ্যাঁ এটা করতে পারতো যদি আমি করতাম, ধরেন আমি 5 বছর ওই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম বা ওই জেলার 2-3 বার এমপি ছিলাম, বা আমি এমপি থাকা অবস্থা বা আমরা ক্ষমতা থাকা অবস্থা, এই সেম জিনিস যদি আমি করতাম তাহলে তারা করতো, তাহলে তো আর সমস্যা হতো না। কিন্তু আমি তো তাদেরকে, মানে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আছে এখনও সব প্রায় মরে গেছে, 2-1 যারা বেঁচে আছেন, তাদেরকে আমি দাওয়াত দিয়ে খাওয়াতাম যে ভাই আমি তোমাদের ছোট ভাই, বয়সে ছোট, আমি এমপি হয়েছি বা মন্ত্রী হয়েছি, তো তোমরা আমাকে একটু পরামর্শ দাও, আমি নাটোরের ডেভেলপমেন্টের জন্য কী করতে পারি। মাঝে মাঝে তাদেরকে দাওয়াত দিতাম, তাদেরকে সার্কিট হাউসে ডিসি এসপির মাধ্যম দিয়ে দাওয়াত দিয়ে খাওয়াতাম, তাদের পরামর্শ নিতাম। মানে আমি চেয়েছিলাম যে একটা কালচার, যেটা নাটোরে আমরা সব মতের মানুষরা একসঙ্গে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি একসঙ্গে কাজ করব। কিন্তু এমন একটা পরিবেশ তারা 15টা বছর করেছে, এটা আসলে আমি বুঝিয়ে শেষ করতে পারবো না। যাই হোক, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, হয়তো তারা যদি আর 3-4 মাস 6 মাস ক্ষমতা থাকতো হয়তো আমার ফাঁসি হয়ে যেত। কারণ আমার যে মামলাগুলো মার্ডার কেস, সবগুলো মামলার শেষ পর্যায়ে, মানে সাক্ষী, অর্থাৎ 24-এর নির্বাচনের আগে মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, সাক্ষী ধরেন দিবে না, সাক্ষী ধরেন মানে আমার বিরুদ্ধে কি সাক্ষী দেবে, চলে গেছে, তাকে পাইনি, আবার 3 দিনের মাথা, 4 দিনের মাথা, 7 দিনের মাথা ডেট দিয়ে তাদের বাড়িতে গিয়ে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে আগের দিন থানায় রেখে তাদেরকে কোর্টে হাজির করে সাক্ষী দেওয়া হবে আমার বিরুদ্ধে, মানে আমাদের জন্য জেল বা ফাঁসি হয়ে যায়। তো এই যে একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদের জীবন আমাদেরকে অতিবাহিত করতে হচ্ছে, মানে একটা বিভীষিকাময় আমাদের, এটা বর্ণনা করলেও মানে এটা ভাবতেও আমাদের এখনো মানে আটকে উঠি, যে যখন ঘুম থেকে রাত্রে অনেক সময় ঘুম ভেঙে যায় এগুলো কথা মনে হয়। মানে এইটা আমি জানি না বাংলাদেশের কোনো জেলায় এরকম ছিল কিনা, আমার এই জেলায় আমরা পুরো একটা মানে কি বল আতঙ্কময় জীবনযাপন করছি, বিবেকের সময়, মানে একটা মানে কি বলে যেন ফিলিস্তিনিতে যেভাবে ইসরায়েল হামলা করছে না, মানে যেভাবে ইসরায়েলরা নৃশংসভাবে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে, ঠিক একই স্টাইলে নাটোরে, ঠিক একই স্টাইলে যেটা 15 বছর হয়েছে, যেটা বলে শেষ করা যাবে না। জি, দুলু ভাই আমরা খুবই দুঃখ প্রকাশ করছি নিশ্চয়ই। এবং আমি আবার একটা কথা ভুলে যাবো, আমার স্ত্রী সে তো হাউস ওয়াইফ, সে তো আর পলিটিক্স সেভাবে করে না। ধরেন সে 2 বার ইলেকশন করেছে। আমি তো আপনাদেরকে তো আমি বলতে চাই, আমি আপনার মাধ্যমে আমি জানাতে চাই
আমার খুব কষ্ট লাগে। সরকারের অনেক বড় বড় মানুষেরা, মন্ত্রী উপদেষ্টা সাহেবরা বলেন যে 2014 সাল, 2018 সাল, 2024 সাল এই নির্বাচন বাতিল করা হবে, বাতিল করতে হবে, এবং যারা জড়িত এই কারচুপির সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তা আমার প্রশ্ন, তাহলে 2008 সালে কি নির্বাচন হয়েছে? আপনি বলেন, আমি আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো কোনোদিনও যদি জনপ্রিয়তার শূন্যও চলে যায়, এই 29টা সিট বিএনপির মতো দল পেতে পারে? এটা বলেন, এটা বিশ্বাসযোগ্য হতে পারে? আমি আপনাদেরকে আল্লাহকে হাজির নাজির করে বলছি, বিএনপি 96-এ যখন আমরা এমপি হলাম না, আমরা তো 96-এ এমপি ছিলাম। জি, তো আমি, আপনারা দেখেছেন যে এই যে দিনাজপুরের ইয়াসমিন হত্যা, মানে ইয়াসমিনকে রেপ করলো পুলিশ, মানে মনে হলো সারা দেশে বিএনপি ওদের রেপ করেছে, মানে সারা দেশে একটা অচল অবস্থা করে দিল। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, 3 পার্টি মিলে একটা সারা দেশে অচল অবস্থা। মানে আমি বলতে চাচ্ছি যে 96 সালে যে নির্বাচনটা হয়েছিল, এত তাণ্ডব, সব রাজনৈতিক দল এক হয়ে বিএনপি তারপরেও 120টার উপরে সিট পেয়েছিল। হ্যাঁ, আমরা এমপি ছিলাম সেই সময়, বিরোধী দল এমপি ছিলাম। তা আমি বলতে চাচ্ছি 2008 সালে বিএনপির কি এত খারাপ অবস্থা ছিল? আমার সিটে আমাকে দাঁড়াতে দেয়নি, আমার স্ত্রী আমার থেকে বেশি ভোট পাইছে। আমি আপনাকে হিসাব দিই, 2001 সালে আমি 1,09,000 ভোট পেয়ে এমপি হয়েছিলাম, একই ভোট, হ্যাঁ সেম ভোট। আবার 2008 সালে যেটা হলো, তখন আমি আপনাকে বলি, তখন যে একটা লোক, যেমন আপনার বাড়ি ঢাকায়, আপনি এখানে ভোটার, আপনার গ্রামের বাড়ি, আপনার শহর চাঁদপুর শহর একটা ভোটার, আবার গ্রাম ওখান থেকে 20 কিলোমিটার দূরে আপনার গ্রামে, যেখানে গ্রামে জন্ম হয়েছে, সেখানে একটা ভোটার, একটা। আমি, আমার জানা মতে, আমি নিজেও তো 3টা ভোট ছিল আমার, বিকজ যখন 1/11 এসে আর্মিরা যখন এই যে ন্যাশনাল আইডি কার্ড সিস্টেম করলো, তখন ন্যাচারালি তখন তো আর 3টা ভোট হওয়ার কোনো সুযোগ নাই, একটাই ভোট। তো আমি যেটা বলতে চাচ্ছি, সেই কারণে 2001 সালের আর 2008 সালে একই ভোট ছিল নাটোরে আমার সিটে। তা আমার বউ আমার থেকে আরও, আমি 2001 সালে আমার প্রতিদ্বন্দ্বী থেকে 26,000 ভোটে আমি জয়লাভ করলাম, আর আমার বউ একই ভোট, সে আমার থেকে আরো প্রায় 5-7 হাজার ভোট বেশি পেয়ে তাকে হারিয়ে দিল। আমি চিন্তা করলাম এটা তো হওয়ার কথা না, আমি জেলে ছিলাম তখন। আর দুর্ভাগ্যজনক হলো 2008 থেকে 2024 সাল পর্যন্ত যতবার ভোট হয়েছে, 4বার ভোট হয়েছে, 4বারই আমি জেলখানায়। ভোটের আগে আমি গ্রেপ্তার, মানে আমি ক্যান্ডিডেটের জন্য হতে না পারি, হ্যাঁ ক্যান্ডিডেটের জন্য আমি হতে না পারি, ক্যান্ডিডেট তো না হতে পারি, এই জন্য আমাকে আগে গ্রেপ্তার করতো সব সময়। তো 2008 সালে আমি যখন জেলখানায়, আমি আমার লোকজন বলছে, আমি জেলে থেকে শুনতে পাচ্ছি, আমি পিজি হাসপাতালে তখন ট্রিটমেন্টে বিভিন্নভাবে খবর পাচ্ছি, টেলিফোন বিভিন্ন মাধ্যমে, আমার থেকে আমার প্রচুর ভোটে জিতবে। তাই হলো, হারিয়ে দেওয়ার পরে তাকে 11টা 12টা পর্যন্ত সে জিতিয়েছিল, পরে রেজাল্ট ঘুরিয়ে দিল, হারিয়ে দিল। হারিয়ে দেওয়ার পরে আমি জেল থেকে বেরোর পরে আমি 130টা কেন্দ্র, আমি প্রত্যেকটা কেন্দ্রে উঠালাম ফলাফল, রেজাল্ট শিটটা। বিশ্বাস করবেন, আমি এই রেজাল্টটা পরে তারেক রহমানকে দেখালাম, লন্ডন নিয়ে গিয়ে ম্যাডামকে দেখালাম, সবাই কনভিন্স। আমি বললাম, ম্যাডাম আপনি বলে যে এই যে 100 ভোটের মধ্যে 100 ভোট, এটা কি হয় একটা সেন্টারে, মানে শতভাগ ভোট। আচ্ছা, সব কেন্দ্র না, ধরেন দেখা যাচ্ছে এবার আছে, হ্যাঁ কোন সিটে 97, কোন সিটে 98, কোন সিটে 96, কোন সিটে 100%। আমি 100% গুলো যেগুলো দেখলাম, তা আপনি বলেন ভাই, একটা কিন্তু 3,000 ভোট যদি থাকে, 3,000 লোক কি বেঁচে থাকে? ওর মধ্যে কেউ মারা যায়, কেউ বিদেশে থাকে, কেউ চাকরি করে। তো মানুষ তো, আমি মেম্বার চেয়ারম্যানদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই, তোমরা যে মোষের গাড়ি, গরুর গাড়ি, রিক্সা, ভ্যান, সিএনজি করে ভোটার টেনে টেনে এনে ভোট দাও, মেম্বার কমিশনাররা, চেয়ারম্যানরা দেয়, সেখানে তো 65%, 70% ভোট কাস্ট না, এত বাড়ি থেকে ধরে ধরে নিয়ে এসে ভোট কেন্দ্রে নিয়ে এসে ভোট দেওয়ার পরে কিন্তু মানে 65-70% ভোট কাস্ট হয়। এখন আমার কোশ্চিন হচ্ছে এটা, যে তাহলে আপনি বলেন পার্লামেন্ট ভোটে কিন্তু 100% ভোট কাস্ট হয় ভাই, বলেন তো এটার বিচার কে করবে? তা আমি ওই কথাটা বলতে চাচ্ছি আপনার মাধ্যম দিয়ে, যে যারা এই 1/11-এর পর যে সমস্ত নির্বাচন কমিশনার ছিলেন, যদি এদেরকে গ্রেপ্তার করে আপনি জেনে নেন, তাহলে এরা কি করে বাইরে থাকে? এরা তো বড় চোর। আজকে তার সাক্ষী হচ্ছে আপনারা তো
প্রণব মুখার্জি মারা গেছে, উনি জি, তার জি। বইতে লিখেছেন, লিখে গেছেন, হ্যাঁ। সারা দুনিয়ার লোক দেখেছে। একটা দেশের প্রেসিডেন্ট তো মিথ্যা কথা বলতে পারে না। আর ভারতের মতো দেশের প্রেসিডেন্ট লিখে দিচ্ছে বইয়ের মধ্যে যে কিভাবে সেদিন শেখ হাসিনাকে তারা ক্ষমতায় নিয়ে এসেছে। এবং সর্বোপরি আমরা সবাই জানেন যে তৎকালীন সেনাবাহিনীর কয়েকজন অফিসার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, উনি যখন গ্রেপ্তার ছিলেন হাসিনা এবং আমাদের নেত্রী, প্রথমে আমার নেত্রীর কাছে গিয়েছিল সেই সময়কার আর্মি অফিসাররা। উনি তো স্টেট বলে দিয়েছে যে ওনারা গিয়ে বলেছে, ম্যাডাম আপনি যদি আপনাকে আমাদের ভুলভ্রান্তি হয়ে গেছে 2 বছরে অনেক কিছু, তো আপনাকে আমরা ছেড়ে দেবো, আপনার ছেলেরা বাহিরে আছে তাদেরকে নিয়ে আপনি স্বাভাবিক জীবনযাপন আপনার আমাদের ব্যাপারটা আপনি কনসিডার করবেন, আপনাদের নেতারা যারা জেলে আছে সবাইকে আমরা ছেড়ে দেবো, শুধুমাত্র আমাদের এই 2 বছরে যে অবৈধ কাজ হয়েছে এর বৈধতা দিয়ে দেন। আমার মেডিকেল স্টেট বলে দিয়েছে। আমি আরো, এটা তো আপনার কোর্টে দেখেছেন, উনি ওপেন কোর্টে বলেছে যে আমি আরো 9 বছর জেলে থাকবো, তাদের ব্যাপারে আমি কোনো আপোষ করব না, আমি তাদের বিচার করে ছাড়বো। এই ম্যাডাম এই যে কথা বললো, আর একজন আলোচনার কাছে গেছে, সে তো আপনারা নিজেরাও দেখেছেন, তো সাক্ষী সারা পৃথিবীর লোক দেখেছে। হাসিনা এসে জেলখানার কোর্টে এসে বলছে যে আমরা ক্ষমতা গেলে সকল মানে অন্যায় কর্মকাণ্ডকে বৈধতা দেব। এবং তাই দিয়েছে। তৎকালীন যে উপদেষ্টা ছিল, আর্মি যে চিফ ছিল, সবাই তো মানে সেনা শাসিত যে সরকার ছিল সে সবাই যাওয়ার সুযোগ করে দিয়েছে। তো এখন বিষয়গুলো হচ্ছে যে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে 2014, 18, 24 যদি আপনারা মানে গ্রেপ্তার করবেন নির্বাচন কমিশনারকে, বাতিলের কথা বলবেন, তাহলে তৎকালীন এই নির্বাচন কেন বাতিল হবে না, কেন এদেরকে গ্রেপ্তার করা হবে না? আমার দাবি তাদেরকে গ্রেপ্তার করতে হবে, কারণ তারাই শুরু করেছে 2008 সাল থেকে চুরি এবং কিভাবে কারচুপি। এবং তৎকালীন নির্বাচন কমিশনার উনি ওপেন বলেছে যে আওয়ামী লীগকে বলেছে আপনাদের আন্দোলনের ফসলই হচ্ছে আজকের এই নির্বাচন কমিশনার। এটা তো এগুলো রেকর্ড আছে। তো আমি আপনার মাধ্যমে আমি এটাই বলতে চাই যে এই প্রায় যে মানে 2001 সালের পর এরপর তো আর কোনো নির্বাচন হয়নি, এটা সত্য কথা। 1991, 96, 2001 জি, এই 3 টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, সঠিক নির্বাচন। কিন্তু তারপরের এই পর্যন্ত কোনো নির্বাচন সঠিক হয় নাই। আর যার জন্য আজকে এর মাসুল আমাদেরকে দিয়েছে। আজকে আমি না, আমার মতো ধরেন ইলিয়াস আলী, চৌধুরী আলম, কত ভাইদেরকে গুম করে তখন মানে গুম করা হয়েছে, কত ভাইদেরকে হারাতে হয়েছে। আমার নাটোরের অসংখ্য নেতাকর্মীকে আমরা হারিয়েছি, সুজন, আচ্ছা রাকিব, রায়হান, বাবু, বাসার, কত শত শত নেতাকর্মী, হাজার হাজার আজকে আমরা হারাতে হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার অবৈধ শাসনের কারণে। জি, প্রিয় দর্শক, আমরা দুঃখের কষ্টের কথাগুলো শুনছিলাম এবং এই দুঃখের কষ্টের কথার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের মধ্যে একটু বেদনাহত হলাম। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু যে কথাগুলো জানালেন, প্রিয় দর্শক আপনারাও শুনলেন যে গত 15 বছরের শাসন আমলে তিনি, তার পরিবার এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সহ যারা বিরোধী মত রাজনীতি করছিলেন তাদের কী অবস্থা হয়েছিল সেই কথাগুলো শুনলাম। এবং তার মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারলাম যে ফ্যাসিস্ট হাসিনা যে পতন হয়েছে গত 5ই আগস্ট, সেই পতনের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের যে স্বৈরাচারের পতন হলো, ফ্যাসিস্টের পতন হলো, সেই পতনের যে সুফল সে ফুল পাবার জন্য আমাদেরকে একটা জাতীয় নির্বাচনের পথে আগাতে হবে এবং সেই নির্বাচনের অপেক্ষায় আমরা রয়েছি। আমরা আমাদের বিরতির পর আবারও ফিরে আসবো। আমরা আজকে যে আলোচনার বিষয় জাতীয় নির্বাচনের সাম্প্রতিক রাজনীতি, সেই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সাবেক উপমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রদর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলছিলাম জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক রাজনীতি নিয়ে। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমাদের আজকের অতিথি তার জীবনের গত 15 বছরের কষ্ট, দুঃখ এবং তার উপর অন্যায় অত্যাচার, সেই জুলুমের কথাগুলো বলেছিলেন। আমরা কথা বলছি জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক রাজনীতি নিয়ে। আমি অ্যাডভোকেট দুলু আপনার কাছে যদি একটু আসতে চাই, যে জাতীয় নির্বাচন প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখছি নির্বাচন কমিশন একটা রোডম্যাপের ঘোষণা করেছেন। দেশের মানুষ এখন নির্বাচনমুখী এবং এই নির্বাচনমুখী যখন হচ্ছিল ঠিক সে সময় মনে হচ্ছে একটা মিশ্র প্রতিক্রিয়া, মানে নির্বাচন নিয়ে একটা রাজনৈতিক অবস্থা বিরাজ করছে, যেখানে কিছু কিছু পক্ষ নির্বাচনকে মনে হচ্ছে যে ঢিলে করার জন্য চেষ্টা করছে। এই অবস্থায় আজকে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে তিনি বলেছেন, অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, আমি কোড আনকোট করে বলছি, জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের পথে যে অগ্রগতি অর্জন করেছে তা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রফেসর ডক্টর ইউনূস স্পষ্ট করে জানান, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটা হবে জাতির নবজন্মের মহা উৎসব।
আপনি কি মনে করেন নির্বাচনটি না, কেমন হবে? উনি সঠিকটাই বলেছেন, কারণ উনি আপনারা তো জানেন আমি এই কথাটা আমি একটু এভাবে বলতে চাই। বাংলাদেশের স্বাধীনতার আহ, আহ, মানে যুদ্ধ থেকে শুরু, মানে বাংলাদেশের জন্মের শুরু থেকে এ পর্যন্ত, হ্যাঁ, এই কথার প্রসঙ্গে আমি একটু দু একটা কথা বলতে চাই যে যখনই দেশের কোনো সংকট হয়েছে তখনই কিন্তু জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পক্ষে এগিয়ে এসেছে। আপনারা জানেন, আমি জানি না আপনার বয়স তখন কত, স্বাধীনতা যুদ্ধে যখন ডাক আসলো, জাতি যখন একটা সিদ্ধান্তহীনতায় যুদ্ধে যখন পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের উপর আক্রমণ শুরু করলো, পুলিশ লাইনে আক্রমণ, মানে রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ, বিডিআর, মানে অর্থাৎ এদেশের সাধারণ মানুষের উপর যখন গুলি বর্ষণ শুরু করলো, তখন তো একটা একটা হতাশা, সিদ্ধান্তহীনতা, অস্থিরতা, কে কি বলবে, কে কি করবে, কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। আপনাদের এটা মনে থাকার কথা। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একজন মেজর কালুরঘাটের বেতার কেন্দ্রে ঘোষণার মাধ্যমে জাতিকে কিন্তু ইউনাইটেড করেছিলেন। এবং সেদিনের সেই ভাষণ কে কি মনে করলো, কে কি বললো আসে জানা, এই সত্যটা যারা সেদিন তার ভাষণ আপনারা দেখেছেন, শেখ হাসিনার স্বামী তার বইতে লিখেছে, শেখ হাসিনা নিজেও শুনেছে, সেও শুনেছে জিয়া রহমানের, মেজর জিয়ার সেই আহ্বান। সেদিন কিন্তু যুদ্ধ শুরু হলো, দেশ স্বাধীন হলো। পরবর্তীকালে আমি যেটা বলতে চাচ্ছি, আবার ওনাকে যখন জেলে দেশ, শেখ মুজিব মারা গেল, একটা তখন একটা স্বাধীনতা সার্বভৌমত্ব একটা বিপন্নর মুখোমুখি জিয়া রহমান স্যার জেলে, সেনাবাহিনী এবং জনতা তাকে জেল থেকে বের করে নিয়ে এসে এদেশের দায়িত্ব দিল। আমি এটাই বলতে চাচ্ছি। এবং পরবর্তীকালে আপনি জানেন 90 সালের 1982 সালের 24শে মার্চ যখন এরশাদ বিএনপির কাছ থেকে ক্ষমতা কেড়ে নিল, কেড়ে নেওয়ার পর সেই সময় আপনাদের মনে থাকার কথা, বিএনপির তৎকালীন সমস্ত মন্ত্রী, হ্যাঁ, মন্ত্রী, এমপি, বেশিরভাগ এমপি সাহেবরা এরশাদের সঙ্গে চলে গিয়েছিল। ব্যারিস্টার মুগ্ধ আহমেদ থেকে শুরু করে, ডক্টর মতিন থেকে শুরু করে, তৎকালীন যারা বড় বড় ডাক সাইডের নেতা ছিল, মাইদুল ইসলাম মুকুল, সব কিন্তু বিএনপি ছেড়ে চলে গিয়েছিল। সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া তার দুটো ছোট শিশু বাচ্চা তারেক রহমান, আরাফাত রহমানকে ঘরে রেখে উনি সেদিন রাস্তায় নেমে এসেছিলেন। এবং আমার মনে পড়ে, আমি তখন কলেজের স্টুডেন্ট, বেগম খালেদা জিয়া যখন নাটোরে গিয়েছিলেন প্রথম, উনি রাজশাহীতে প্লেনে করে গিয়ে ওখান থেকে মাইক্রো বাসে করে নাটোরে এসছে। নাটোর থেকে আমরা তাকে কারে করে আমি নিজে বগুড়া রেখে এসেছি ওখানে, মানে ওখান থেকে আবার বগুড়া আলা তাকে ঢাকা পাঠিয়েছে। মানে অর্থাৎ এই যে সে 9টা বছর অক্লান্ত পরিশ্রম করে বিএনপিকে সংগঠিত করে, এবং 1991 সালের নির্বাচনে আপনারা জানেন শেখ হাসিনা, এগুলো কথা বলতে অনেক সময় লাগবে, শেখ হাসিনা ওই লাল দিঘির ময়দানে বললো যারা এরশাদের অধীনে ভোটে যাবে তারা জাতীয় বেঈমান। বেগম খালেদা জিয়া কিন্তু আপোষ করেন, উনি ভোটে গেলেন, ভোট হলো ঠিকই, এরশাদ থেকে গেল, আবার আন্দোলন হলো, 90 এরশাদের পতন হলো, 91 সালে ভোট হলো 27শে ফেব্রুয়ারি, আওয়ামী লীগ শপথ নেবে, ক্ষমতা গেছে, সবাই মন্ত্রীরা কে মন্ত্রী পরিষদ ভাগাভাগি হয়ে গেছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আমি বলতে চাচ্ছি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা এবং সেই সময় এই গণতন্ত্রকে উনি রক্ষা করেছিলেন, উনি এই পরিবার সেদিন দাঁড়িয়েছিল। ঠিক একইভাবে এই যে আপনার প্রধান উপদেষ্টা লন্ডনে যাওয়ার আগে দেশের মধ্যে একটা অস্থিরতা ছিল, ভোট হবে কি হবে না, এই যে একটা 5ই আগস্টের মতো একটা ঘটনা ঘটে গেল, হ্যাঁ, তো ভালো কথা, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, কিন্তু কোনো সিদ্ধান্ত নাই, সিদ্ধান্তহীনতা। উনি গেলেন লন্ডনে প্রোগ্রামে, আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, উনি ঘোষণা দিলেন ফেব্রুয়ারি মাসের রোজার আগে নির্বাচন হবে।
এই যে ঘোষণা আজকে তারেক রহমান, আমি এই কথাটা এই যে বলতে চাচ্ছি, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে বেগম খালেদা জিয়া, আজকে তারেক রহমান, দেশের এই সংকটময়, দেশের এই যে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম, আমরা 20টা বছর 22টা বছর, আজকে 2001 সালে এই অক্টোবর মাসে 2 তারিখে ভোট হয়েছিল, এরপরে কিন্তু আর কোনো ভোট হয়নি। 8 সালে বলেন, 14 সালে বলেন, না যে করে বলেন না কেন, কোনো ভোট হয় নাই। এই ভোটের জন্য তো আমরা অপেক্ষা আছি এবং মানুষের মধ্যে হতাশা। আজকে যারা বেঁচে আছেন, এই 24 বছর বহু মানুষই মারা গিয়েছে, যারা বেঁচে আছে তারা তো একটা ভোট দিতে চায়। নতুন প্রজন্ম যারা আজকে 18 বছর, 20 বছর, 30 বছর যাদের বয়স, তারা তো কেউ ভোট দিতে পারে নাই। তা আজকে যে আশার আলো তারেক রহমানের সঙ্গে মিটিং করার পর দেখা দিয়েছে, মানুষের মধ্যে হতাশা কেটে গেছে, মানুষ একটা আশা। আজকে দেশের মানুষের মধ্যে একটা, আপনি গ্রামে আমি বাড়ি, মানুষের মধ্যে আলোচনা হচ্ছে এদেশের ভোট মানেই কিন্তু একটা উৎসব। ভোট মানে যেরকম ঈদের সময় পরিবার পরিজন নিয়ে মানুষ বাড়িতে চলে যায়, হ্যাঁ, সংসার সবাইকে নিয়ে ঈদ করার জন্য, ভোটও সেরকম। ভোট আসলে মানুষ সব কিছু ছেড়ে, এটা একটা উৎসবের মতো মেলা, গ্রামে গ্রামে চায়ের স্টল গরম হবে, ক্যাম্পেইন হবে, মিছিল হবে, বাড়ি বাড়িতে ভোট চাওয়ার জন্য যাবে, নিজের ক্যান্ডিডেটটা সেও যাবে। এই যে একটা উৎসব, পরিবারের সদস্য সবাই মিলে। তো এখন সে ভোটের জন্য মানুষ অপেক্ষা চলো। আজকে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, আপনার, আমি নিউজটা দেখার সুযোগ হয়নি, তো উনি তো একই কথাই বলেছেন যে ফেব্রুয়ারি মাসে ভোট হবে। তবে হ্যাঁ, ভোটকে কেন্দ্র করতে অনেক রকমের খেলা চলছে, ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এবং আমি আপনার মাধ্যমে বলতে চাই, বিএনপি যখনই ক্ষমতায় 91-এ আমাদের নেত্রী যখন প্রধানমন্ত্রী হলো, আপনি দেখেছেন 96-এর আগে, অর্থাৎ 2.5 বছর না দিতেই 173 দিন হরতাল করেছিল। মানে একটা সরকার, একটা নতুন একটা সরকার, আমাদের নেত্রী তখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছে, মানে এমন একটা অবস্থা। মানে মোট কথা, বিএনপি যখন ক্ষমতা থাকে বা ক্ষমতায় মানে আসবে বা ক্ষমতা থাকা অবস্থায় বিভিন্ন রকমের চক্রান্ত, দেশীয় আন্তর্জাতিক, ঠিক এখনও তাই। যেখানে এদেশের মানুষ অপেক্ষা আছে বহুদিন পর ধানের শীষকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবে, ঠিক তখনই নতুন করে একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে ভোট না করার। তবে আমরা বিশ্বাস, যেহেতু সরকার প্রধান আজকেও বলেছে, আমরাও আশাবাদী, বিশ্বাস করি অবশ্যই আগামী রোজার আগে ভোট হতে হবে। আর এই ভোট না হলে, এই যে আজকে যাদের রক্তের বিনিময় যে অর্জন 5ই আগস্ট, যাদের কারণে আমরা আজকে এখানে এসে কথা বলতে পারছি, যাদের কারণে আমি আমার এলাকায় যেতে পারছি, যাদের কারণে আমি আমার বাড়িতে গিয়ে নিশ্চিন্ত ঘুমোতে পারছি, যে যাদের কারণে আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে আমার বাবা মায়ের কবর জিয়ার করতে পারছি, আজকে তাদের এই অর্জন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আমি মনে করি যে যাই বলুক, যে যাই করুক, আমি বিশ্বাস করি অনেক দেরি হয়ে গেছে। আপনি জানেন 91-এ এরশাদের পতন হয়েছে, হ্যাঁ, 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছে। এই যে আবার 111 এসে তখন বিএনপির কাছে ক্ষমতা নিল, এই যে 2 বছর যখনই গেছে তখন কিন্তু হজবরল অবস্থা, তারা আর ট্যাকেল করতে পারেনি। তারা এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছিল, মানে দেশের একটা মানে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে। আজকেও যত দেরি হবে তত সমস্যা। আপনি মনে করেন না, আজকে দেখেন এই যে এক জায়গা থেকে শহরে আপনি এই যে বাসা থেকে এখানে আসছেন, হঠাৎ করে 10 জন লোক যদি রাস্তায় দাঁড়ায় মিছিল শুরু করে দেয়, সব বন্ধ, রাস্তাঘাট বন্ধ, মানে ঢাকা শহরই অচল। কারণ যখনই একটা জবাবদিহিমূলক সাথে জনপ্রতিনিধি সরকার আসবে, তখন জবাবদিহিতে থাকবে। আর জবাবদিহিতে না থাকার কারণে আজকে তখন দেশে কোনো ইনভেস্ট নাই। ইনভেস্টাররা, আপনি তো একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, আপনি বলেন কোনো বিদেশি ইনভেস্টার আসছে বা দেশীয় যারা আপনারা ইনভেস্ট করবেন, আর একটা মানুষ যখন ইনভেস্ট করবে তার তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। সে একটা ইনভেস্ট করবে শত শত কোটি টাকা, কেন ইনভেস্ট করবে? এই জন্য তারাও অপেক্ষা আছে, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসছে ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ হচ্ছে না। এতে করে সকল ক্ষেত্রেই কিন্তু আইন শৃঙ্খলা বলেন, প্রশাসন বলেন, প্রশাসনও ভালো চলছে না। আমরা আমি যে এলাকায় বাড়ি, আপনি জানেন ওই এলাকায় সর্বহারা, চরমপন্থী অধ্যুষিত এলাকা। এই লোকগুলো আবার সংগঠিত হচ্ছে, আবার তারা ষড়যন্ত্র শুরু করেছে। শুধু তাই না, আওয়ামী লীগ আজকে বিভিন্ন জায়গায় গোপনে হোক বা প্রকাশ্যে হোক, তারা এই যে চক্রান্ত করে হঠাৎ করে মিছিল করার সুযোগগুলো পাচ্ছে। এই জন্য আমি মনে করি অপেক্ষা না করে নির্ধারিত সময়, যেটা প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন, আমি আপনার মাধ্যমে সকল রাজনৈতিক দল, বিশেষ করে যারা নির্বাচনকে নিয়ে কখনো কেউ পিআর পদ্ধতি বা অমক নির্বাচনের জন্য অমক নির্বাচন করতে হবে, তমক করতে হবে, এই সমস্ত না করে আলোচনা করে ইমিডিয়েট
আমি মনে করি এখানে বিএনপি, জামাত, এনসিপি যারা সবাই তো আমরা আন্দোলনকারী, অর্থাৎ ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা। হ্যাঁ, আমাদের কিন্তু সকলকেই কিন্তু এর দায়ভার নিতে হবে। আমি মনে করি এ সুযোগ না দিয়ে এই ষড়যন্ত্রকারীদের, এখন ভোট যদি না হয় বা ভোট যদি দেরি হয়, এই জন্য কিন্তু সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ, ফ্যাসিস্টরা তারা লাভবান হবে। এই জন্য আমি আপনার মাধ্যমে মনে করি নির্বাচন অবশ্যই হবে এবং হওয়াতে হবে, আর নির্বাচন না হলে এই জন্য কিন্তু তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য এই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলেছেন, অবশ্যই সেই নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন করার জন্য সকলকে ঐক্যমত থাকতে হবে। এটাই আমার আপনার মাধ্যমে আহ্বান। জি, প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম যে কাঙ্ক্ষিত সময় যদি নির্বাচন আয়োজন করা সম্ভব না হয়, তাহলে কিন্তু এটি দেশের জন্য একটা রং মেসেজ আসতে পারে এবং সেই কারণের জন্য যে ফ্যাসিস্টের যে উত্থান, সেই উত্থানের সংখ্যা কিন্তু আজকে রাজনীতিবিদরা, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু করছে। সে কারণে আজকে আমাদের যে অতিথি, সাবেক উপমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার যেভাবে বললেন যে ফেব্রুয়ারির মধ্যে রোজার আগেই যে নির্বাচন, সেই নির্বাচনটা অনুষ্ঠিত দরকার। আমরা একই আলোচনা নিয়ে আবারও ফিরবো। আমাদের প্রিয় অতিথি, আপনারা প্রত্যেকেই তাকে জানেন, একজন মুসলিম জননেতা, সাবেক উপমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু শেষ মুহূর্তের আলোচনা আমাদের সাথে থাকবে। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা একটা শেষ বিরতি দিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রি শেষ মুহূর্তের আলোচনায় আমরা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সাবেক উপমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমরা কথা বলছিলাম জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম। আমি প্রসঙ্গক্রমে মুসলিম জননেতা হিসেবে বলেছি এই কারণের জন্য যে আমার নিজের নিকট অতীতে আমি জনাব দুলু সাহেবের যে পারিবারিক এবং তার প্রতি যে অন্যায় অত্যাচার সব কিছু কিন্তু আমি নিজে নানা পত্রপত্রিকার মাধ্যমে পড়েছি, দেখেছি এবং যে সময় তার পরিবারের সদস্যকে হত্যা করা হয় সে সময় কিন্তু আমি পুরো বিষয়টাকে অবলোকন করেছি। সেই কারণে আজকে আমি আমার কথার ফাঁকে আমার মনের অজান্তেই কিন্তু মুসলিম জননেতা চলে আসছে। আমি সাবেক উপমন্ত্রী আপনার কাছে বলতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচন নিশ্চয়ই আমরা চাই, আমরা জাতি প্রত্যাশায় বসে আছি, আপনি বারবার বলছিলেন। হ্যাঁ, কিন্তু আমরা কয়েকটা ইস্যু নিয়ে দেখছি এখনও ওটা যারা স্বৈরাচার, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, যারা আপনারা একসাথে ছিলেন, যারা এই শেখ হাসিনার মতো একটা জগদ্দল পাথরকে বাংলাদেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছিলেন, একটা বিভেদের সুর কিন্তু মাঝে মাঝে আমরা লক্ষ্য করি। আমি জানি না পর্দার আড়ালে সবাইকে আবার একমত হচ্ছেন কি না, কিন্তু এটা হওয়া ছাড়া কোনো উপায় নাই। এই যে পিআর, জুলাই সনদ, এই ইস্যুগুলো এখনও পর্যন্ত সমাধান হয় নাই। এতে কি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন কিনা? না, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে মজলুম আসলে আমার যে সমস্ত দর্শক ভাইয়েরা এই টিভি দেখছেন, আমি অনেকেই আছেন হয়তোবা 1982 সালে অনেকের জন্ম হয় নাই। এরশাদ যখন 1982 সালে 24শে মার্চ যখন ক্ষমতা নিল, ও মার্শাল্লাহ আসার পরই কিন্তু আমি অ্যারেস্ট হয়েছি। আমার জীবনের শুরু 1982 সালের 24শে মার্চ, প্রায় 46-47 বছর আগের কাহিনী। ওখান থেকে আজ পর্যন্ত লাস্ট 2024 সাল, এই যে শেখ হাসিনা নির্বাচনের আগে, আচ্ছা, তখন আমি অ্যারেস্ট হয়েছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে জীবনের, তখন তো ইয়াং ছিলাম, বয়স কম ছিল, তখন কত বয়স, ইন্টারমিডিয়েট ছাত্র আমি, হ্যাঁ, 1982 সালের 24শে মার্চ। তখন থেকে এখন বয়স তো 60-এর উপরে বয়স হয়ে গেছে। তো এই যে মানে অর্থাৎ আমি বলতে চেয়েছি, এই যে প্রায় হিসাব করলে প্রায় 8-10 বছর হয়ে গেছে আমার জেলের জীবন। আমার পরিবার, আমার স্ত্রী, আমার বাচ্চা দুটো, তারা আমাকে মিস করেছে। হ্যাঁ, শুধু আমি নয়, আমার স্ত্রীও কিন্তু আসামি, সেও মার খেয়েছে। সে কিন্তু আওয়ামী লীগ তাকে আক্রমণ করেছে, সে তো ক্যান্ডিডেট ছিল 2018। আপনি যখন জেলে? আমি জেলে, মানে আমাকে জেলের, আমি ক্যান্ডিডেট ছিলাম, আমাকে বাতিল করে জেলে ঢুকালো, সে ক্যান্ডিডেট হলো, মানে তাকে বিকল্প ক্যান্ডিডেট ছিল আমার জায়গায়। সে যখন ইলেকশন ক্যাম্পেইনে গেছে তার উপর আক্রমণ করেছে, হামলা করে, তার হাতে আঘাত পেয়েছে। আবার সে আসামি হয়েছে, সে অ্যারেস্টও করেছে পুলিশ। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছি, তারপরে শুধু আমার স্ত্রী না, আমার ফ্যামিলির, যে আপনি বললেন আমার ভাতিজা শুধু মারা গেছে না, আমার আপন খালাতো ভাই, হ্যাঁ, সে একটা ইউনিয়নের বিএনপি সভাপতি ছিল, তাকে হত্যা করেছে।
তারপরে আমার আর এক ফুফাতো ভাই, যে ইউনিয়ন আমার বাড়ি, আমার জন্মস্থান, সেই ইউনিয়নের সে চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, তাকে হত্যা করেছে। মানে অর্থাৎ মানে বললাম কি, মানে একটা ভয়াবহ পরিস্থিতি, আগেও বলেছি। তো আমরা একটা কি বলবো মজলুম, আমি মনে করি আপনি সঠিকটাই বলেছেন। কারণ এত নিপীড়ন নির্যাতন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের পরে বাংলাদেশে যদি 10 জন লোক বিএনপির নির্যাতিত হয়, আমি ওই 10 জনের মধ্যে আমার থাকার কথা আর কি। যে যে পরিমাণ নির্যাতন, হ্যাঁ, যেমন নাসিরউদ্দিন পিন্টু, হ্যাঁ, তাকে মানে জেলের মধ্যে হত্যা করলো, আমার সাথে কথা বললো, আগের দিন পরের দিন মারা গেল। তো এরকম অনেক আমাদের নেতা আছে যারা আওয়ামী লীগের দুঃশাসন নির্যাতনে মৃত্যুবরণ করেছে। যাই হোক, তো আমি মনে করি আপনি যথার্থই বলেছেন, আপনাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যেটা ইয়ার কথা যেটা বললেন, নির্বাচন নিয়ে যে এখন যে যে রেষারেষি চলছে বলা, আমি তো আমার কথার মধ্যে আমি এটাই বলতে চেয়েছি, এই মুহূর্তে আমাদের বিএনপি তো কোনো জায়গায় আমাদের তো আপত্তি নাই, আমরা তো পরিষ্কারভাবে বলেছি, হ্যাঁ, যে সব কিছু ঠিক আছে, কিন্তু এখন পিয়ার পিয়ার পদ্ধতিতে কেন আসবে বাংলা? আমি রুল কুচালো দুলু জন্মের পর থেকে আমার এলাকার লোক আমাকে চেনে, আমি ভালো না খারাপ। হঠাৎ করে এখন আমাকে বাদ দিয়ে এখন গোপালগঞ্জের লোক, শরীয়তপুরের লোকে মানুষ ভোট দেবে নাকি আমার এলাকায়? মানুষ তো পিয়ার বুঝে না। বাংলাদেশের মানুষজনের কি বলে অবাধ নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনটা গত 20, 22, 24 বছর হয় নাই, 2001 সালের পর, অর্থাৎ প্রায় 24 বছর 25 বছর হয়ে গেল। এই 25 বছর যাবৎ মানুষ নির্বাচন পায়নি। মানুষ চায় অবাধ একটা নিরপেক্ষ নির্বাচন। আপনি আপনার পছন্দের মানুষকে, পছন্দের প্রার্থীকে, যাকে আপনি চিনেন, যার সঙ্গে আপনার দীর্ঘদিনের পরিচয়, আপনার ত্যাগ, আপনার কষ্ট, আপনার মানুষের আস্থা, তার উপর ভিত্তি করে তো ভোটটা হয়। অ্যান্ড পিয়ার পদ্ধতি আসলে, এই যে পিয়ার, মানুষ অনেকে পিয়ারটা আর কি, গ্রামের মানুষ তো বোঝে না যে পিয়ার পদ্ধতি হচ্ছে মার্কা থাকবে, প্রার্থী থাকবে না, ভোট হবে হ্যাঁ পার্সেন্ট অনুযায়ী। এখন বিএনপি যদি 30% ভোট পায়, তাহলে 90 সিট, হ্যাঁ, আর জামাত যদি আবার 20% পায়, তার হচ্ছে 60টা সিট। তো এই যে, কিন্তু ওই সিটে, আমার সিটে কি এমপি হবে সেটা তো জনগণ জানে না। এখন দেখা যাচ্ছে যে আমার সিটে দায়িত্ব দিল কি ওই গোপালগঞ্জ, নাহলে শরীয়তপুর, না নোয়াখালীর লোক। এটা কি নাটোরের মানুষ মেনে নেবে? আমার এলাকার লোক তো আমাকে ভোট দেবে, বা আমার জায়গায় যদি অন্য কাউকে তারা পছন্দ করে তাকে ভোট দেবে, অন্য কাউকে তো ভোট দেবে না। তো এই যে মানে এগুলো, যাই হোক, আমি মনে করি এই সমস্ত হয়তো ডিমান্ড থাকতেই পারে, তারা দাবি করতেই পারে। আলটিমেটলি আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমার পরিষ্কার, আমি আমার ধারণার কথাই বলছি, যে যদি আগামী দিনে নির্বাচন হয়, ধরে না বিএনপি ক্ষমতায়, তো এরপরে কে থাকবে? আওয়ামী লীগ তো নেই না, তাহলে জামাত ইসলাম। এই দেশ স্বাধীনতার পর বাংলাদেশ জামাত ইসলাম যদি 40টা বা 30টা বা 25টা বা 50টা সিটও পায়, তাহলে কি হবে? বিরোধী দল। স্বাধীনতার পরে বাংলাদেশে জামাত ইসলাম যে বিরোধী দল হয়, আমি মনে করি এটা তো জামাত ইসলামের বিরাট ব্যাপার, বিরাট একটা স্বীকৃতি, বিরাট একটা পাওনা। তা আমি বিশ্বাস করি তারা পিয়ার পদ্ধতির কথা বলুক আর যে পদ্ধতির কথাই বলুক, আলটিমেটলি তারা, আমি বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হচ্ছে বা হবে, অবশ্যই সে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এবং আমি বিশ্বাস করি যে পদ্ধতিতে বাংলাদেশের সৃষ্টির পর বা তার আগে, পাকিস্তান আমলে বলেন, ব্রিটিশ আমলে বলেন, যে নির্বাচনই যেভাবে হয়েছে সরাসরি জনগণের ভোটে, শুধু আইয়ুব খানের সময় বেসিক ডেমোক্রেসি ছিল পাকিস্তান আমলটা, আপনি হয়তো মনে নেই, আমার বাবা নাসিরউদ্দিন তালুকদার সাহেব এমপি ইলেকশন করেছে কয়েকবার, তখন ছিল বেসিক ডেমোক্রেসি। আমার বাবাকে মানুষ ভোট দিত, আমার বাবাও প্রেসিডেন্ট ছিলেন ইউনিয়ন কাউন্সিলের, ওনারাই ক্যান্ডিডেট হয়েছেন, ওনাদেরকেই আবার তার মেম্বাররা ভোট দিত, বেসিক ডেমোক্রেসি। কিন্তু এখন তো সরাসরি পছন্দের প্রার্থীকে আপনি সরাসরি ভোট দেবেন। তো এখন আমি বিশ্বাস করি হ্যাঁ যে ভোট আগামী দিনে হবে, হয়তো তারা ডিমান্ড করছে, আলটিমেটলি ইলেকশনও হবে, ইলেকশন তারা করবে। তবে আমি একটা কথা আপনাকে বলি,
আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন, বিএনপি যদি 250টা সিটও পায়, হ্যাঁ 2/3 মেজরিটি নেওয়ার পর ক্ষমতা যদি যায়, তারপরও অন্য অন্য রাজনৈতিক দল যারা আছে সবাইকে নিয়েই কিন্তু রাষ্ট্র দেশ পরিচালনা করবে। উনি বারবার করে বলেছেন, উনি বারবার বলেছেন। এবং আমরা চাই যে আজকে যারা যারা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, শোষণ করেছে, দেশটাকে একেবারে বলবো কি নিশ্চিহ্ন করে দেশটাকে অন্য মানে একটা মানে রাষ্ট্রে অর্থাৎ অঙ্গরাজ্য পরিণত করেছে আরেকজনের। তো এই জায়গা থেকে আজকে এই ধ্বংসস্তূপ থেকে রক্ষা করতে গেলে বিএনপির একা পক্ষে এটা সম্ভব নয়, আর বিএনপির চায়ও না। এবং বিএনপির নেতা তারেক রহমান সাহেব যে উদারতা, যে প্রজ্ঞা, যে অভিজ্ঞতার উনি পরিচয় দিয়েছেন, আমি মনে করি যে যে সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির বাইরে যত রাজনৈতিক দল, সবাই আমাদের তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ দেওয়া উচিত এই প্রপোজাল, এই প্রস্তাবের জন্য। আমরা বিশ্বাস করি যে আমরা আওয়ামী লীগের বাইরে সকল রাজনৈতিক দল যদি ঐক্যমতের ভিত্তিতে এই আগামী দিনে দেশ পরিচালনা করার জন্য আমরা ক্ষমতায় ভাগাভাগি করে দেশ পরিচালনা করি, তাহলে কিন্তু দেশ সঠিকভাবে পরিচালিত হবে। আর ফ্যাসিস্ট যারা, আমি আপনার মাধ্যমে অনুরোধ করব সবার কাছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে একটা জায়গায় কারো কম্প্রোমাইজ করা উচিত না। যে আওয়ামী লীগ এই 15টা বছর, আমি কম আর বেশি আমাদের উপর তো বেশি হয়েছে বলে আমি আমার কষ্টের কথাগুলো আমি আপনার মাধ্যমে বলতে পারছি। সারা দেশে তো কম বেশি কার উপর নিপীড়ন নির্যাতন হয় না এরকম দৃষ্টান্ত সবার উপরে হয়েছে। সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, ওই একটা জায়গায় কম্প্রোমাইজ করা যাবে না। আমি যে সমস্ত রাজনৈতিক দল আছে, জামাত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলের কাছে আপনার মাধ্যমে অনুরোধ করব যে যেহেতু আগামী দিনে আমরা রাষ্ট্রীয় সকলকে নিয়েই এই দেশ পরিচালনার কথা আমাদের নেতা বলেছে, এই কথা চিন্তা ভাবনা মাথায় রেখে সকলের উচিত হবে যে নির্ধারিত সময় যে নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশন দেবে বা আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেই আলোকে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই এখন আমাদের প্রধান কাজ বলে আমি মনে করি। জি, আমি দারুণভাবে ধন্যবাদ জানাই। একেবারে শেষ, যদিও সময় নাই, আপনি নাটোরের আপনার এলাকার জনগণের জন্য শেষ 30 সেকেন্ডে কিছু বলার আপনার অভিপ্রায় আছে কিনা? আমি আমার নাটোরের মানুষ, আমি আপনার মাধ্যমে আমার নাটোরের মানুষের কাছে আহ্বান, এখন আসলে রাজনৈতিক আমার নেতা ফজলুর রহমান পটল সাহেব মৃত্যুবরণ করার পর আমি বলতে গেলে বিএনপি রাজনীতির সিনিয়র অ্যাক্টিভ হিসাবে আমি আমার নেতা কর্মী, আমার যারা ভাই কাজী গোলাম মুর্শিদ সাহেব, উনিও আমার সাথে এমপি ছিলেন, উনিও বেঁচে আছেন। আমি সকলের পক্ষ থেকেই নাটোরের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে যে এই 18 বছর আপনারা বঞ্চিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নাটোরের উন্নয়ন কোনো কিছুই হয় নাই। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ রাখতে চাই, আগামী পার্লামেন্ট নির্বাচনে আমাদের নেতা, আমাদের দল ধানের শীষ, বেগম খালেদা জিয়া তারেক রহমানের মার্কা, এই ধানের শীষ মার্কাকে নাটোরের মানুষকে এবং সারা দেশের মানুষকে ভোট দেওয়ার অনুরোধ করব। আর একটা বলবো যে এই 18 বছর ছিল অশান্ত, সন্ত্রাসীর অভয়ারণ্য ছিল, অভয়ারণ্য। এখান থেকে আমি শান্তির জেলা, শান্তির একটা শহর নাটোরকে আমি করতে চাই। এবং নাটোরে এই 15 বছর যে কাজ হয় নাই, গ্যাস নাটোর দিয়ে গিয়েছে, রাজশাহীতে গ্যাস পায় নাই নাটোরের মানুষ, নাটোরে কোনো ইন্ডাস্ট্রি হয়নি, কোনো বিনিয়োগ হয়নি, যেটা আমি করে এসেছিলাম, প্রাণ, পারটেক্স, তারপরে কোনো কিছু হয় নাই। আমি আপনার মাধ্যম দিয়ে নাটোরের জনগণকে, নতুন প্রজন্ম, আমি রাস্তা করেছি, আমি বিদ্যুৎ দিয়েছি, মানুষের যোগাযোগ, তৃণমূল পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা করেছি, এখন কর্মসংস্থান, আমি নিউ জেনারেশন, নতুন যুবক যারা এই নতুন যারা বেকার, তাদের আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব নিশ্চয়ই, এবং নতুন ইন্ডাস্ট্রি, নতুন বিনিয়োগ করে আমার নাটোরের জনগণ, নাটোরের সন্তান যেন বাড়িতে থেকে তার কর্মসংস্থান করতে পারে, তার চাকরির ব্যবস্থা আমি কমিটমেন্ট করছি ইনশাআল্লাহ। যে কাজ 18 বছর হয়নি, আমি 1 বছরে নাটোরের মানুষকে উপহার দেবো বলে আমি। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন অনেক না বলা কথাগুলো, এবং যে কথাগুলোর মধ্যে দিয়ে আমরা কমিটমেন্ট, আমরা অভিপ্রায়, আমরা ইচ্ছা, সবগুলো আমরা বুঝতে পারলাম। যে কমিটমেন্টগুলো আজকে বললেন আমাদের আজকের অতিথি, সাবেক উপমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমরা আশাবাদী হতে চাই, আমরা দেখতে চাই
যে ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতায় আসবেন তারা কিভাবে দেশ পরিচালনা করেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে প্রধান নেতা জনাব তারেক রহমান তিনি কিন্তু বারবার বলছেন এই দেশে যে অন্যায় অত্যাচার জুলুম হয়েছে তারা যদি কখনো জনগণ ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনে তারা কিন্তু সকলকে মিলেই কিন্তু এই দেশ পরিচালনা করবে। সে একই কথা কিন্তু আজকের অতিথি আমাদেরকে উল্লেখ করলেন। আমি দারুণভাবে ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট হুল কুদ্দুস তালুকদার দুলু এবং প্রিয় দর্শক আপনাদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমাদের আগামীকাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।